হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ চ্যাট খোলা আছে তন্ময়দের, নাম উই আর রক। এখানে সবগুলো বন্ধুর আড্ডা, দিনরাত টুকটাক টাইপিং চলতেই থাকে। আজও তাই। তন্ময় দুবার গিয়েছে, রিপ্লাই দিয়ে এসেছে, তাও হচ্ছে না ওদের। একের পর এক কল করছে। কলে জয়েন্ট হয়েছে মাহিন আর রেহান। তন্ময় বাধ্যতামূলক রিসিভ করে, স্পিকারে দিয়ে ফোন টেবিলে রাখে, হাতের ফাইলে মনোযোগ দেয়। মাহিন আর রিহান কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক করছে। একসময় তর্ক থামিয়ে মাহিন উচ্চস্বরে বলে, আই তন্ময়, শুনলাম তোর ভবিষ্যৎ পিচ্চি বউ এসেছে। কই তোর বাচ্চা প্রেয়সী আশেপাশে কান্না করছে? বেচারি নিশ্চয় কান্নাকাটি করছে। কান্না করতে মানা কর, আমি আছি ওর জন্য। অনেক যত্ন করে বড় করবো, তোর থেকে ভালো রাখবো। তন্ময়ের জবাব না পেয়ে মুখ টিপে হাসে মাহিন। রিহান হাসতে হাসতে বলে, বাচ্চা প্রেয়সী কই আর থাকবে, তন্ময়ের কোলে বসে ফিডার খায়, এর জন্যই ডিরেক্ট কোলে বসে। তন্ময় ধীরে সুস্থে স্পিকার সরিয়ে ফেলে। ওরও একটু পরপর উকিঝুঁকি দিতে থাকে, এসব শুনে ফেলতে পারে। সেই কানে ফোন গুঁজে গলা নামিয়ে বলে, কোলে বসিয়ে ফিডার খাওয়াবো নাকি চুমু সেটা তো তোদের বলবো না। মুহূর্তে হৈ হৈ শুরু করলো মাহিন। রেহান চিৎকার চেঁচামেচি করে, কান থেকে ফোন সরাতে হলো তন্ময়ের। এত শব্দ করে ছেলেগুলো। ওরা অনেকক্ষণ যাবৎ বিড়বিড় করছে, বৃষ্টি কেন আসছে না। তন্ময় আর চোখে তাকিয়ে শুনছে শুধু। ক্ষণে ক্ষণে মেয়েটা জানালার সামনে এসে দাঁড়িয়ে বাইরে দেখছে। বৃষ্টি শুরু হলেই তারপরেই নাকি সে খেতে বসবে গরম গরম খিচুড়ি। এটা তার বাহানা। বাহানাখানা জাবেদা বেগম মেনে নিলেও তন্ময় মানেনি, ধমক দিয়েছে। সেই ধমকে কাজ হয়নি, উল্টো মুখ গুমরা করে চুপসে আছে। কিছুক্ষণ পরেই আচমকা এক ঝাঁক বৃষ্টি নামলো। প্রবল বৃষ্টির শব্দ ভেসে আসছে। বাতাসে প্রলয়ের সঙ্গে লেপ্টে আছে বৃষ্টির জল, ছুঁয়ে আছে জানালা দিয়ে। ওরও সেদিকে ছুটে গিয়ে দাঁড়াতেই ফোঁটা ফোঁটা বৃষ্টি স্পর্শ করে তাকে। মুখশ্রীতে এসে পড়ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি। বাইরে তখন আঁধার। গুমোট আবহাওয়া আঁধারের পরিমাণ বাড়িয়ে তুলেছে। রাস্তায় হলদেটে বাতির আলোয় বৃষ্টির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েক গুণে। তন্ময় বই বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। দৃষ্টি এদিক ওদিক দুলিয়ে সেই অরুতেই গিয়ে ঠেকল। অরু ওড়নাটা দুলছে কেন? এত সিনেমেটিক হওয়ার কারণ কি? আবার আবার চুলগুলোও তো দুলে দুলে চলছে, অবাধ্য চুল। তন্ময়ের ইচ্ছে করলো অবদ্ধ চুলগুলোতে হাত বাড়িয়ে কানের পেছনে গুঁজে দিতে। সে হিপনোটাইজ হয়েছে যেন। এমন ভঙ্গিতেই এক পা দুপা এগিয়ে গেল, অরুর পিছনে দাঁড়ালো, কিন্তু হাত বাড়ানোর সাহস করল না। লম্বা টেনে সেই দৃষ্টি নিচু করে অরুর মুগ্ধ দৃষ্টি দেখতে পেয়েছে। আচমকা পিছন ফিরে অরু আঙ্গুল তুলে বাইরে দেখিয়ে বলে, তন্ময় ভাই, দেখুন দেখুন, ওই যে একটা আপু আর একটা ভাইয়া হাত ধরে হাঁটতে হাঁটতে গোসল করছে। তন্ময় ভ্রুজোড়া কুঁচকে এলো, সরু চোখে অরুকে দেখে নেয়। ঠোঁটে কিছুক্ষণ ঠোঁট চেপে বলে, বৃষ্টিবিলাস। হ্যাঁ, তারা বৃষ্টিবিলাস করছে, বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টিতে ভিজলে বৃষ্টিবিলাস বলে? তন্ময় দৃষ্টি বাইরে, কপত কপতি হাঁটছে ধীরে সুস্থে। দূর থেকে ভীষণ সিনেমেটিক লাগছে, কোনো মুভির ক্লিপ যেন। সে সেদিকে তাকিয়েই বলল, উপভোগ করা নেশায় ভিজলে তা বৃষ্টিবিলাস। ওরও পুনরায় মাথা ঘোরাতে চাইলে তন্ময় দেয় না, মাথা ধরে আটকে রাখে। মেয়েটা পেছন ফিরতে নিলেই মুখটা তার বুকে এসে ঠেকে। এত নড়াচড়া করে কেন? শান্তমূর্তি বনে একটু দাঁড়াবে তা না? বৃষ্টিবিলাস? তাহলে তো আমারও বৃষ্টিবিলাস করতে ভালো লাগে। আমি তো বৃষ্টি হলেই ভিজি, ওদের দারুণ লাগে। চলুন তন্ময় ভাই, আমার বৃষ্টি। তন্ময় বাকি কথা আর শোনার সাহস করে না। ওর মাথা ছেড়ে দেয়, গম্ভীর স্বরে বলে, খেতে আয়, এবং তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়বার ফিরে একটুখানি দেখার সাহস করে না। এই একটুখানি মেয়েটা কিছুই বোঝে না, অথচ কথাবার্তা এমন বলে যে তন্ময়ের মস্তিষ্ক জ্বলে ওঠে, রক্ত ঠান্ডা হয়। হাত মুখ ধুয়ে তন্ময় ডাইনিং টেবিলে আসে, চেয়ার টেনে বসে। জাবেদা বেগম খাবার সার্ভ করছেন। প্লেট এগিয়ে দিয়ে বলেন, রান্নার দরকার কিছু। ডাইনিং রান্নার ছাড়া ভালো দেখায় না। আমি নিয়ে আসবো নাকি সাথে যেতে চাচ্ছ? অনেক কিছুই দরকার। দরজার জানালার পর্দা, কিছু সুন্দর বিছানার চাদর, বারান্দায় দুটো খালি, সেখানে সাজানো সবকিছুর সরঞ্জামও লাগবে। তুই তো কাল ইন্টারভিউ দিতে যাবি, জব হয়ে গেলেই ব্যস্ত। আমাকে কিভাবে নিবি? সময় আছে? কিভাবে শিওর হচ্ছে জব হয়ে যাবে? নাও হতে পারে। জাবেদা বেগম পাশেই ছিলেন, খিচুড়ি বেড়ে দিচ্ছিলেন।
তন্ময়ের প্রশ্ন শুনে চটপট ছেলের মাথার উপরে হঠাৎ চুলের মাঝখানে একটা চুমু বসিয়ে দিলেন। হেসে হেসে বললেন, আমার ছেলে সব দিক থেকেই পারফেক্ট। জব না হয়ে উপায় আছে? মা, এইসব জব পারফেকশন দিয়ে হয় না, তুমি নিশ্চয়ই জানো। যে কোনো কিছু হাসিল করতে পারফেক্টনেস হতে হয়, আর তুই তাই। গরম গরম খিচুড়ি থেকে ধোঁয়া উঠছে, গ্রানে মোমো করছে চারপাশ। তন্ময় লম্বা গ্রান নিল। মায়ের হাতের সব রান্না অমৃত, বিশেষ করে গরুর গোস্ত, আলাদাই রসালো। দমবন্ধ অনুভূতি হয় খেলেই। তাদের বাড়ির সব থেকে খাবার প্রিয় মানুষ অরু, খাওয়া দাওয়া খুব উপভোগ করে আর দারুণ প্রশংসা করতে জানে। অরুর কথা মস্তিষ্কে আসতেই মাথা তুলে তাকায়, মেয়েটা এখনো জানালার সামনে দাঁড়িয়ে। জাবেদা বেগম আরেকটা প্লেট অরুর খাবার বাড়ছেন, এর মধ্যেই চেঁচিয়ে ডাকলেন। কোনো জবাব আসে না। খাবার বেড়ে নিজেই এগিয়ে যেতে নেন। পূর্বে অরু এক দৌড়ে আসে, হুড়মুড়িয়ে তন্ময়ের সম্মুখীন চেয়ারে এসে বসে। পিটপিট করে বেশ কয়েকবার ইতিমধ্যেই তাকিয়েছে তন্ময়ের পানে। তন্ময় দেখেও দেখল না, খেতে ব্যস্ত মনোযোগ সহ। অরু খেতে খেতে পা দোলায়। দুবার ওর পা গিয়ে ঠেকল তন্ময়ের পায়ে। দুবারই বিড়বিড় করে সরি বলেছে সে, অথচ তৃতীয়বার একই কাণ্ড ঘটল এবং পুনরায় বিড়বিড় করে সরি জানালো। তন্ময় এবার চোখ তুলে তাকায়, সঙ্গে সঙ্গে অরুর পা নাচানাচি থামে। সে চুপচাপ খেতে থাকে, টুকটাক কথাবার্তা বললেও পা জোড়া আর নড়াচড়া করে না। সময় ৯টা ৩৫। তন্ময়ের জবের ইন্টারভিউ। খুব বড় লিমিটেড কোম্পানি, আর সে ইন্টারভিউ দিচ্ছেও খুব বড় পদে। বিশেষ প্রস্তুতি দরকার এবং সে নিচ্ছেও মনোযোগ সহকারে। শুধু মাঝে মধ্যে ওরও চলে আসছে মস্তিষ্কে, আশেপাশে আছে বলে একটু বেশি আসছে। বৃষ্টি থেমেছে গভীর রাতে, ঠান্ডা আবহাওয়া, জানালা খোলা, বাতাস আসছে। অ্যালার্ম ঘড়িটা বেজে ওঠে। ৬টাই দেওয়া ছিল। তন্ময় বাঁ হাতে ঘড়িটা বন্ধ করে বিছানায় হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে উঠে বসে। কপাল ধরে ম্যাসাজ করতে থাকে। পরপর সেলফোন বেজে ওঠে। কল করেছে মুস্তফা সাহেবের ম্যানেজার। তন্ময় ধরে না। পরপর আবার সেক্রেটারির কল করে। দুজনেই একসাথে কল করেছে। তন্ময় জানে কিসের জন্য করেছে, এই জন্যই রিসিভ করেনি। করলে প্যান প্যান করবে, অন্য কোম্পানিতে জব করবে, সে ব্যাপারটা তার বাবা চাচারা মেনে নিতে পারছে না। শাহজাহান তন্ময় জব ইন্টারভিউ দিবে ভেবেই হয়তো তার বাবা ৪০৪ ডিগ্রি জ্বর গায়ে। কচু নাক নিচে হয়ে যাচ্ছে যেন। নিজের বাবাকে সম্পূর্ণভাবে চেনে সে। উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরোয়। জাবেদা বেগম উঠে পড়েছে। তিনি খুব ভোরে ওঠেন, আজও তাই। তন্ময়কে দেখেই শান্ত হলেন। তন্ময়কে দেখেই অশান্ত হলেন। এত রাত করে জেগেছিলি, আবার এত তাড়াতাড়ি উঠে পড়লি, শরীর খারাপ করবে না? আমি ঠিক আছি মা। আব্বা, কি খাবি ব্রেকফাস্টে? পরোটা করবো? তন্ময় পরোটা খায় না, ব্রেড খায় জেলি দিয়ে, ফ্রিজে আছেও, কিন্তু পরোটা খায় অরু। পরোটা দিয়ে আলু ভাজি খুব পছন্দ তার। তন্ময় বলে, আচ্ছা। অরু উঠেছে? জাবেদা বেগম হাসতে লাগলেন। না, ওঠেনি, তবে সকাল সকাল তুলে দিতে বলেছে। উঠিও না, ঘুমাক। জাবেদা বেগম রান্নাঘরে গিয়েছেন। তন্ময় ওয়ার্কআউট করে, তারপর গোসল নেয়। সাধারণত নিজেদের ছাদেই ওয়ার্কআউট করত। খোলামেলা আবহাওয়া, আসমানের নিচে। তবে এখানে বিষয়টা আলাদা, আর এখানে বারান্দা ছোট, তাই ভাবলো ছাদে যাবে। ছাদটাও দেখা হবে, এই বাড়ির ছাদ দেখা হয়নি এখন পর্যন্ত। গতকাল রাতে তীব্র বর্ষণ হয়েছে, আবহাওয়া সুন্দর। তন্ময় দরজা খুলতেই অরুর গলার স্বর শুনতে পায়, উঠে গিয়েছে মহারানী। আনমনে হেসে সে একটু তাড়াতাড়ি বের হয়ে যায়, তবে তাড়াহুড়োয় বের হয়ে লাভ হয় না। অরু তাকে দেখে ফেলে, চেঁচিয়ে বলে, তন্ময় ভাই দাঁড়ান দাঁড়ান, আমিও যাব, আমিও যাব। তন্ময় পিছু পিছু অরু ছোটে। কোনোরকম মুখ ধুয়ে এসেছে, চোখ ভাঙা ঘুম, চুলগুলো এলোমেলো। কয়েকবার সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে পড়ে যেতে নেয়। রেলিং ধরে নিজেকে ধাতস্থ করে। তন্ময় পদচারণ স্লো করে, অরুকে আগে যেতে দেয়। সে পিছু পিছু ওঠে, তবুও ফিরে যেতে বলে না। আগেকার মতো তো আর এই ঘুমন্ত মুখ সচরাচর দেখতে পাবে না। এই যে অরু চুলগুলো দুই হাতে বাঁধার চেষ্টা করছে, দৃশ্যটি কতটা প্রীতি তা কি ওর জানে? কতটা আবেদনময়ী দেখায় বোঝে? কখনো কি জানতে পারবে তন্ময়ের হৃদয়ে হিমশীতল বাতাস বয়ে যায়? জাবেদা বেগম ওর চুল বেঁধে দিতে চেয়েছেন, কিন্তু মেয়েটা বাঁধবে না। মহিষীর মতন ঝড়ের বেগে ছুটে গিয়েছে। এখন অগোছালো চুলের বাহানা, লম্বা চুলগুলো এলোমেলো, হাতে হেয়ার ব্যান্ড আছে। তন্ময় সিঁড়ির মাথায় থমকে দাঁড়ায়। তার দেখা দেখি ওরও থেমে যায়। তন্ময়ের হাতের ইশারা দেখে কিছুটা কাছে এগিয়ে প্রশ্ন করে,
কি হয়েছে, ছাদে যাবেন না? ব্যায়াম করবেন না? এদিকে আয়, হেয়ার ব্যান্ডে। ওরও হেয়ার ব্যান্ডটি খুলে দেয়। চেনা পরিচিত ভঙ্গিতে পিঠ তন্ময়ের দিকে তাক করে দাঁড়িয়ে পড়ে, যেন সে জানতো কি করতে চায় তন্ময়। আচার আচরণ সবটাই স্পষ্ট। তন্ময় বাম হাতের হেয়ার ব্যান্ডটা নিয়ে ওর চুলগুলো দু হাতে পেঁচিয়ে দেয়। উঁচু করে ঝুঁটি করে দিতেই অগোছালো চুলগুলো কিছুটা বাধ্যগত হয়। ওরও তখন লাজুক ভঙ্গিতে ছটফটে আচরণ করছে। গাল দুটো কেমন ফুলে উঠেছে, পাপড়ি কাঁপছে, পলক ফেলছে অস্বাভাবিক রকম। তন্ময়ের গাঢ় চোখে অরুর কার্যকলাপ ঘুরছে। একসময় টেনে হিঁচড়ে নজর ফিরিয়ে নেয়, সাবলীল ভঙ্গিতে সামনে পা বাড়ায়। অথচ ভেতরে এক অদ্ভুত ব্যাকুলতা। ছুঁয়ে দেওয়ার প্রখর ইচ্ছেটা গোপনে দমন করা। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ, হরেক রকমের রং বেরঙের ফুলে গাছে টব সাজানো, জমিনে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফুলের পাপড়ি। বাতাসে সেগুলো এদিক ওদিক নড়ছে। সিলভার রঙের বড়সড় দোলনাও মধ্যে বসানো। আজকের আবহাওয়া দারুণ। আশপাশ শান্ত, নীলাভ সাদা আকাশের এক কোণে রক্তিম আভা ফুটে উঠেছে ধীরে ধীরে। সূর্যমামা মাথা উঁকি ঝুঁকি মেরে দেখা দিচ্ছে যেন। গুনগুন বাতাস বইছে চারপাশে, মিষ্টি সুগন্ধ প্রকৃতি ছড়িয়েছে। মোহনীয় সৌন্দর্যের অন্তর্ঘটে দৈব ওর হুড়মুড়িয়ে ছাদে ওঠে। জুতো জমিনে ঘেঁষে প্রখর শব্দ তোলে। তন্ময় পিছু থাকায় সে সামনে চলে আসে, তড়িঘড়ি ভঙ্গিতে ছুটে চলে দোলনায় বসবে বলে। তখনই উপলব্ধি করে আরো দুইজন মানুষের অস্তিত্ব। তাদের দেখতে পেয়ে শান্ত হয়ে পড়ে, ধীরে সুস্থে তন্ময়ের পাশে এসে দাঁড়ায়। তন্ময় যে পাশে যায় সেও সে পাশে গিয়ে দাঁড়ায়। আগ্রহী চোখ ফিরিয়ে তাকাচ্ছে বারংবার অজানা দুজনকে দেখার আশায়। তন্ময় আর চোখে অরুকে দেখে, ডান হাত তোলে, দু আঙ্গুলের সাহায্যে ওর কপালে টোকা দেয় শক্ত করে। মুহূর্তে দৃষ্টি ফিরিয়ে আনে মেয়েটা, আর্তনাদ করে কপাল ঘষতে শুরু করে। ছলছল নয়নে মাথা উঁচু করে দৃষ্টি তাক করে। ফোলা ফোলা ঘুমন্ত নয়নজোড়ায় দৃষ্টি মিলিয়ে তন্ময় সাবলীল গলায় বলে, ওইদিকে কি দেখিস? অচেনা কারোর দিকে ওভাবে তাকাতে হয় না। অভদ্রতামোর পরিচয় বহন করে। কিন্তু কিন্তু তারা তো আমাদের দিকে তখন থেকে তাকিয়ে বড় বড় চোখ দেখাচ্ছে। ওই তো ওই আপুটা এখনো তাকাচ্ছে। সেটা তাদের বিষয়, তবে তুই তাকাবি না। আমি তো লুকিয়ে লুকিয়ে দেখছি, সেভাবেও দেখবি না। তাহলে কি আপনি লুকিয়ে তাকাবেন? আমি কেন তাকাবো? দেখার জন্য। দেখার মতো ওখানে কি আছে? নেই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। চুপ। ওরও মুখ বন্ধ হয়। ভুলবশত ও আর ফিরে তাকানোর সাহস করে না, বরং সামনে তাকায়। দৃষ্টি গিয়ে ঠেকে অদূরের গাছটায় একজোড়া পাখি বসে, একদম পাশাপাশি লেপ্টে। শব্দ তুলছে তারা। ওরও মুগ্ধ নয়নে দেখতে থাকে। একসময় আঙ্গুল তুলে তন্ময়কে দেখায়। তন্ময় নির্নিমেষ চোখে দেখে অনেকটা সময় ধরে। দৃষ্টি ফিরিয়ে মুগ্ধ অরুতে ফেলে। তার ইচ্ছে করলো অরুর একটা ছবি তোলার। তুলবে কি? ভাবতে ভাবতে পকেটে হাত ঢোকায়, চটজলদি সেলফোন বের করে খুব অগোচরে একটা ছবি তুলে নেয়। এলোমেলো অরুর একটি স্নিগ্ধ শান্ত ছবি। ছবিটি তুলে সে জুম করে দেখে নেয় একবার। অরু প্রশ্ন করে আগ্রহী গলায়, ব্যায়াম করবেন না? আমার ব্যায়াম করা নিয়ে তোরা তো কনসাল্ট কেন? আপনি না বললেন ব্যায়াম করবেন? কখন বললাম? মানে আপনি তো করেন। তো? এমনি, কিছু না। ওরও হাঁসফাঁস করে চুপসে যায়, অন্যদিকে ফেরে। ছাদে থাকা তরুণ তরুণী ইতিমধ্যে চলে গেছে। তন্ময় আরো কিছুক্ষণ থাকে। ওরুকে দোল খাওয়ার সময় দিয়ে হাত ঘড়িতে সময় দেখে নেয়। পাক্কা 15 মিনিট পর ওরুকে নিয়ে নিচে নেমে আসে। তার কাজ আছে। ওরুকে বাসার মোড়ে পৌঁছিয়ে সে নিজ গন্তব্যে যাবে। তন্ময়ের জবটা হয়। মিসিং পোস্ট ছিল বলে পরের দিনই জয়েন্ট করেছে এবং কাজের সূত্রে দীর্ঘদিন ব্যস্ত থাকে। 12 জন নতুন কর্মচারীদের জুনিয়র ডিরেক্টর সে। তার আন্ডারে কাজ করে। দায়িত্ব সম্পূর্ণ তার ওপর, অর্থাৎ কাজের প্রেশার খুব। কোনো অফ ডে পায়নি সে। কাল শুক্রবার, অফ ডে। তাই আজ 5টায় অফিস থেকে বেরিয়েছে। বেরোতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। পিঠের শার্ট ভিজতে শুরু করেছে। শরীর জ্বলছে। কিছুক্ষণের মধ্যে গরমে ঝলসে যাবে যেন। সারা বছর এসিতে থাকায় এই বেহাল দশা তার। শুধু যে তার তা নয়, জাবেদা বেগমেরও খারাপ অবস্থা।
মা তার কিচ্ছুটি মুখে বলে না, তবে তন্ময় বোঝে। চোখ গেল অদূরে একটা গাড়ি দাঁড়িয়ে গাছের আড়ালে। তন্ময় চিনে গেছে গাড়িটা। শাহজাহান মোস্তফা সাহেবের গাড়ি, চিনতে ভুল হওয়ার কথা নয় তার। অগোচরে হেসে নজর ফেরায়। প্রায় দু একদিন পর পরই সে বাবার গাড়িটা দেখে। ভেতরের লোকটাকে না দেখলেও বুঝতে পারে তার হাহাকার। আহ, কতদিন কথা হয় না, দেখা হয় না, একসাথে বসে চা কফি খাওয়া হয় না, শোনা হয় না তার নামের ডাকখানা। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। কিছুটা হেঁটে গিয়ে রিকশা দাঁড় করায়, উঠে পড়ে ব্যস্ত পায়ে। আরেকবার আর চোখে দেখে নেয় আড়ালে থাকা গাড়িটা। সে সময় ফোন বাজে। পকেট থেকে বের করে চোখ বোলায় স্ক্রিনে। মাহিনের কল। সে রিসিভ করেই শান্ত গলায় বলে, আসছি। রিকশা যেতেই গাড়িটা আড়াল হতে বেরোয়, রাস্তায় নামে। ড্রাইভিংয়ে বসা ড্রাইভার রফিক মিয়া প্রশ্ন করে, স্যার, তন্ময় বাবাকে ফলো করব? মোস্তফা সাহেব গম্ভীর মুখে বন্ধ জানালার পানে চেয়ে নিশ্চুপ হয়ে আছেন। রফিক মিয়া লুকিয়ে লুকিং গ্লাস দিয়ে স্পষ্ট মোস্তফা সাহেবের লাল চোখ জোড়া দেখতে পাচ্ছেন। ঘামে ভেজা কপালখানা দৃষ্টির মধ্যে। ঠোঁট ভিজিয়ে তিনি ছোট স্বরে বলেন, স্যার, এসি অন করে দেই? ঘেমে যাচ্ছেন? না। জি, আচ্ছা। গাড়িটার মধ্যে নিস্তব্ধতা বয়ে চলছে। মোস্তফা সাহেব কথা বলেন না দীর্ঘ সময়। রফিক মিয়াও আগ বাড়িয়ে কথা বলার সাহস পেলেন না। চুপচাপ বসে। গাড়ির ইঞ্জিন বন্ধ, আর চোখে লুকিং গ্লাসে তাকাচ্ছেন বারবার। এক পর্যায়ে শুনতে পেলেন মোস্তফা সাহেবের গলা। অভিমানী উপচে পড়ছে। খুব শুকনো লাগছে না দেখতে? শুকিয়ে গেছে। গায়ের রং চেপেছে। গরম একটুও সহ্য করতে পারে না। সচরাচর গাড়ি ছাড়া চলাফেরা করে না, অথচ এখন কিভাবে চলছে? গাড়ি পাঠালাম, একসেপ্ট করলো না। ফেরত পাঠালো, কার্ডগুলো নিল না। কার সাথে এত জেদ ওদের? জেদ কি ওদের একার আছে? আমার নেই? রফিক মিয়ার মায়া হলো। বাবা ছেলের দারুণ বন্ডিং চোখের সামনে নদীতে ভেসে যাচ্ছে। দুইজন দুদিক দিয়েই কষ্ট পাচ্ছে একটা সাধারণ বিষয় নিয়ে। তিনি সাবধান্ত গলায় বড্ড ভেবেচিন্তে বলেন, স্যার, তন্ময় বাবার ইচ্ছেটা পূরণ করে দিলেই তো সব ঠিকঠাক হয়ে যায়। তুমি জানো ওর ইচ্ছেটা? না স্যার। তাহলে মুখ বন্ধ করে গাড়ি চালাও, বাসায় যাব। চুপসে যায় রফিক মিয়া। জিজ্ঞাসা করার আর সাহস হয় না মনের গহীনে থাকা প্রশ্নটি। কি এমন ইচ্ছে যে পূরণ করা যাচ্ছে না? রক্তিমা পায় আকাশ জোড়ে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। উত্তরার আগে পঞ্চবতীর পাশ দিয়েছে নদীর স্রোত। নদী ঘিরে আছে অহরহ জাহাজ নৌকা। পাশে কফি চায়ের স্টল, ফুচকা চটপটি, খোলামেলা দোকান। হিমশীতল বাতাস বইছে সেখানে। ঢাকা শহরের বিদঘুটে গাড়ি ঘোড়ার গন্ধ জ্যাম ঠেলে এখানে এসে প্রাণ ভরে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার স্বপ্নর মতন। এই তো মাহিনীর বাইক এসে থামলো কফি চায়ের স্টলের সামনে। লাল সাদা হরেক রকমের চেয়ারের পাতা রয়েছে। কিছু কাপল বসে আছে অদূরে। মাহিনীর পেছনেই তন্ময় ছিল। সে হেলমেট খুলে নেমে আসে। এখনো তার পায়ে লেপ্টে সকালের ফরমাল স্যুট। অফিস থেকে সোজা এসেছে। পরপর আরো দুই একটা বাইকগুলো পারছে না তাকে ধাক্কা মেরে উড়িয়ে ফেলতে। বিশেষ করে রেহানের বাইকটা রীতিমতো তন্ময়ের পায়ে এসে ছুঁয়েছে। তন্ময় সরে দাঁড়ায়, প্যান্ট ঝাড়া দেয়। শান্তশিষ্ট জায়গাখানা মুহূর্তে তাদের হইচই শব্দে অশান্ত হয়ে ওঠে। মাহিন চেঁচিয়ে 7 কাপ কফির অর্ডার দিয়ে আসে। গোলাকার ভঙ্গিতে সবাই বসে। নদী ঘেঁষে তন্ময়ের চেয়ার। বাতাসের তোপে কপালের ঘাম মুছে গিয়েছে। ঠান্ডা বাতাসে শরীর শীতল। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। তার পাশে সোহানী বসে। ফ্রেন্ডের মধ্যে সোহানী চুপচাপ। মেয়ে মানুষ, তাই হয়তো। বাকিগুলো কথাবার্তার নামে হইচই করছে সামনে। খুব ছোট গলায় সোহানী প্রশ্ন করে, কেমন কাজের চাপ? মোটামুটি। আঙ্কেল এখনো কিছু বলেনি? তন্ময় হাসে, কি বলবে? এই যে ওর শুধু তোর, বরং তোর হাতেই ওকে তুলে দেবে। তন্ময় হাসে, মুখে কিছু বলে না। পকেটের ফোনটা টুনটান শব্দ তুলছে। তন্ময় সেলফোনটা বের করে চোখের সামনে ধরে। অরুর মেসেজ। একটি পায়ের ছবি পাঠিয়েছে। নুপুর পড়েছে, সাদা পায়ে রূপার নুপুর। রিনঝিন শব্দ তুলছে নিশ্চয়ই। এই নুপুর পরে তন্ময়ের চারপাশে না হাঁটলে পড়ার কোনো সার্থকতা আছে? নেই, একদমই নেই। গুনে গুনে 15 দিন ধরে অরুকে দেখা হয় না। চোখের তৃষ্ণা মেটাতে, বক্ষের অশান্ত দূর করতে অরুকে দেখা দরকার। একবার কি রাস্তার মোড়ে পৌঁছে অরুকে বের হতে বলবে? গম্ভীর মুখে খুব শক্ত চোখে দেখে নিবে প্রাণ ভরে। তারপর একটা ধমক দিয়ে বলবে, বাসায় যা এক্ষুনি। ব্যাস, অরু নিশ্চয়ই কিছু বুঝতে পারবে না।
ওই মেয়েটা তো গাধা, গাধার মতোই শুধু লুতুপুতু চোখে তাকায়। তবে তন্ময়ের মন বোঝে না, দৃষ্টি চেনে না। ওরও একটা অবুঝ বালিকা। ঘড়ির কাঁটায় ঘুরছে রাত 11:10। গরম গরম 2 কাপ চা শেষ করতেই তন্ময় সিদ্ধান্ত নিতে পারছে না ওরকে কি বেরোতে বলবে একটু, নাকি বলবে না। দোটানায় সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ব্যস্ত পায়ে পায়চারিও করছে। চুলগুলো 2 হাতে কপালের উপরে উঠিয়ে নেয়। দেখতে পায় একজন অজ্ঞাত আসছে তার দিকে। কাছাকাছি আসতে চিনতে পারে অয়ন। ছেলেটা তাদের পাশের বাড়ির। খুব ভালো সম্পর্ক তাদের দুই পরিবারের মধ্যে। অয়নের সাথে মাঝে মধ্যে কথাবার্তা হয় চা খেতে খেতে। তন্ময়কে দেখলেই সালাম দেয় অয়ন। বাড়ন্ত বয়সী ছেলেটার গম্ভীর শ্রদ্ধাশীল গলায় ডাকে, তন্ময় ভাই, এখানে দাঁড়িয়ে যে? এই তো এইভাবেই। চা নেন দুটো। আচ্ছা। দুজন 2 কাপ চা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর আশেপাশে নজর দেয়। টুকটাক কথাবার্তা বলে এটা সেটা নিয়ে। এর মধ্যেই তন্ময় সিদ্ধান্ত নিয়ে ফেলে। ওরকে মেসেজ করে বলে এক্ষুনি বেরোতে, কাজ আছে। চা শেষ হতে হতে তন্ময় অয়নকে বলে, রাত হয়েছে, গো, ইউ শুড স্লিপ আর্লি। জি ভাই, গেলাম তাহলে। অয়ন চলে গিয়েছে। তন্ময় তাকিয়ে সেই দিকটায়। ওরু কি মেসেজটা দেখেছে? যদি না দেখতে পায়, হয়তো ঘুমিয়ে পড়েছে। সে কি কল করবে একটা? ফোন হাতে ব্যাকুল নয়নে পথের পানে চেয়ে। এই সময় অদূরে আঁধারের মধ্যে ছোট্ট একটা শরীর দেখা মিলল। এদিকেই আসছে দৌড়ে। বাতাসে উঠছে লম্বা চুল আর সাদা ওড়না। অরুর চোখে মুখে আলো পড়তেই তন্ময়ের ভেতরটা কেঁপে উঠল, গলাটা শুকিয়ে গেল। 15 দিনের মধ্যে কি মেয়েটা পরিবর্তন হয়ে গেছে? অরুর চোখ মুখে লালচে আভা, শ্বাস-প্রশ্বাস এবং বুকের ওঠানামার গতি অস্বাভাবিক। কাছাকাছি এসেই ঠোঁটের হাসির রেখা দীর্ঘ হয়ে ওঠে ওর। চাঁদের মতন জ্বলজ্বল করছে চোখজোড়া। এই চোখে চেয়ে তন্ময়ের বুকের চাপা যন্ত্রণাটুকু নিদারুণ সুখময় অনুভূতিতে রূপান্তরিত হলো। অশান্ত অস্থির তোলপাড় চলতি বক্ষে ঝিরিঝিরি শান্তির বর্ষণ নামল যেন। পৃথিবীর শান্ততম প্রাণস্পন্দন হাসি রেখা ধরে রাখা ঠোঁটজোড়ার দিকে তাকিয়ে বলল, বোকার মতন এত হাসার কি হলো? অন্যার কোণ মোড়াতে থাকা ওরু লাজুক হাসে, আঁকাবাঁকা ভঙ্গিতে তাকায়, ফকফকে পরিষ্কার দাঁত দেখিয়ে বলে, আমি অনেক খুশি। তন্ময় দৃষ্টি ফিরিয়ে আনে, অস্পষ্ট স্বরে শোধায়, কেন? ওরু হেলে দুলে পা জোড়া নড়াচড়া করে, নুপুর জোড়া প্রতিধ্বনিত তুলে ঝনঝন শব্দে। হেসে হেসে বোকার মতন বলে, এমনি। পাশ থেকে রিকশা যাচ্ছে, হুটহাট গাড়ি দেখা যাচ্ছে। তন্ময় অরুর মাথায় ডান হাত চেপে সাইডে নিয়ে আসে। সে নিজেই দেওয়ালের মতন ওর সামনে দাঁড়ায়। প্যান্টের পেছন পকেট থেকে মানিব্যাগ বের করতে করতে প্রশ্ন করে, পড়াশোনা ঠিকভাবে হচ্ছে? না। কেন না? ওরও চুপ মেরে আছে। তন্ময় দোকানের টাকা মিটিয়ে ফের তাকায়, ধমকের সুরে বলে, কেন না? ওরুর মিনমিন গলায় বলতে শোনা যায়, আমি পড়াবেন না? তন্ময় মুখমণ্ডলের পরিবর্তন হলো না, গলার স্বরও রুক্ষ রয়ে গেল, অথচ ভেতরে প্রশান্তি। সে তো এটাই চাচ্ছিল, ওরও আসুক প্রতিদিন, চোখের সামনে থাকুক। সারাদিন পর একটিবার দেখতে পেলেই ক্লান্তি নিস্তর ঘটবে, ভালো ঘুম হবে। খুব সাবলীল গলায় হুকুম করে, চলে আসবি কাল সন্ধ্যা 6টায়, আমি চাচ্চুকে বলে রাখবো। ওরও লাফিয়ে ওঠে, খুশিতে চকচক করছে সম্পূর্ণ ও নিজেই। তড়িঘড়ি গলায় বলে, আচ্ছা, আমি তার আগেই চলে আসবো। খুব মন দিয়ে পড়াশোনা করব, একদম ফাঁকিবাজি করব না, একটুও জ্বালাবো না। তন্ময় অদেখা হাসে, আনমনে আওড়ায়, যত খুশি জ্বালা, যত খুশি ফাঁকিবাজি কর, আমি আছি তো সহ্য করার জন্য, তোকে আগলে রাখার জন্য। ওর ছটফট করে, আড়ে আড়ে তাকাচ্ছে, সবসময় এভাবেই তাকায়। এই যে এভাবে যে তাকায়, ও কি বোঝে? তন্ময় দেখে, আগাগোড়া জানে। এমন হাবভাবে কতটা অশান্ত করে তাকে, বোঝে? অশান্ত, অবিন্যস্ত ও যে সর্বনাশের পুনরাবৃত্তি। এতক্ষণ শুধু অপলক দেখতে চেয়েছিল, অথচ এখন তো ইচ্ছেগুলো ক্রমশই বেড়ে চলেছে। রাত হচ্ছে, ওরও ফিরে যাবার দরকার, কিন্তু তন্ময় বলতে পারছে না চলে যেতে। এই রাস্তায় আলোয় চাঁদের রূপে সবকিছুই যেন এক মোহ। এই মোহ থেকে দূরে যেতে ইচ্ছে হয় না, কিন্তু সবসময় ইচ্ছেরা পূর্ণতা পায় না। তন্ময় হাতের ঘড়িটা দেখে বলে, খাওয়া দাওয়া করছিস না কেন? কি সমস্যা? আমি যেন আর না শুনি এসব। ঠিকমতো খাওয়া দাওয়া করবি, এখন যা বাসায়। অরু ঠায় দাঁড়িয়ে রইল,
তন্ময় তাড়া দিল না, তাকিয়ে থাকলো। একসময় নিজেই পা ঘুরিয়ে হাঁটা ধরল মেয়েটা। যাওয়ার পথে কয়েকবার ফিরে তাকালো। দরজার ভেতরে ঢুকতেই দৃষ্টি ফিরিয়ে আনে তন্ময়। মাথার উপরে তখন চাঁদ জ্বলজ্বল করছে। তন্ময় ডিপার্টমেন্টের মেয়েগুলো উগ্র স্বভাবের, সারাদিন গসিপ করে বেড়ায়, আচার আচরণও সভ্যতা নেই। তন্ময়কে সবখানে ফলো করে। ইরাবতী নামের মেয়েটা তো সেই দিন ইনিয়ে বিনিয়ে প্রপোজও করে বসলো। ফেসবুকে রিকোয়েস্ট দেওয়া, নাম্বারে কল দিয়ে তো বিরক্ত করা আছেই। প্রত্যেকদিন লাঞ্চ টাইমে টিফিন বক্স নিয়ে সামনে আসবে, আজও তাই। তন্ময় ফাইল গোছগাছ করছে, ও সময় ইরাবতী আসে, হাতে নিত্যদিনের মতোই টিফিন বক্স। পাত্তা না পেয়ে একটু কেশে নিজের আসার বার্তা বোঝায়, মিষ্টি গলায় শোধায়, ডিরেক্টর, লাঞ্চ টাইম এখন, ক্যান্টিন যাবেন না? না, একটু বেরোবো। কার সাথে দেখা করতে? জি, কেন জানতে পারি? তন্ময় ফাইল গোছানো শেষ, সেলফোন বেজে ওঠে সেই সময়। কল রিসিভ করে যেতে যেতে বলে যায়, বোন। অফিস বিল্ডিং এর পাশে একটা কফি শপ, সেখানে এসেছে সাবিহা। থমথমে মুখে বসে। তন্ময় দরজা ঠেলে প্রবেশ করতে বোনের শক্তপোক্ত মুখখানা দেখে নিল। তার আর মায়ের ওপর সাবিয়া ভীষণ রেগে। সে রেগে মেগে কথাবার্তা বন্ধ রেখেছে, কল দিলেও ধরছে না। অবশ্য ওর রাগ করার উপযুক্ত কারণ আছে। তন্ময় গিয়ে পাশের চেয়ারে বসে। সাবিয়া নাক ফুঁসছে, ঠোঁটে ঠোঁট চেপে, এই কেঁদে ফেলবে ভাব। তন্ময় হতাশ মুখে হাত বাড়ায়, তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে। মাথা রেখে সাবিয়ার সে কি কান্না! কান্নার তোড়ে মেয়েটা শ্বাস নিতে পারছে না, মুখমণ্ডল চোখের জলে ভিজে একাকার। এত কাঁদার কি হলো? কখন থেকে একনাগাড়ে কেঁদে যাচ্ছে। তন্ময় মাথায় হাত রাখে, চুলের ওপর হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলে, হয়েছে তো, আর কাঁদে না। দেখি, মুখটা তো লাল করে ফেলেছিস, পানি খা, ধর। তন্ময় পানির বোতলে ঢাকনা খুলে সাবিয়ার হাতে ধরিয়ে দেয়। দু চুমুক পানি খেয়ে বোতল টেবিলে রাখে সাবিহা। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। তন্ময় দুটো কফি অর্ডার করে, তার জন্য সাধারণ কফি আর সাবিয়ার জন্য কোল্ড ওয়ান। সাবিয়া নিজেকে শান্ত করে, টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নেয়, নাক টেনে ভাইয়ার দিকে তাকায়, অভিমানী গলায় বলে, আমি তো তোমার কেউ না, মায়েরও কেউ না, আমি কারোর কেউ না। তন্ময় হাসে। সাবিয়ার লাল নাক টোকা মেরে বলে, রাগলে তোকে মায়ের মতন দেখায়, আর হাসলে তোমায় বাবার মতো দেখায়। বলে ফিক করে হাসে সাবিহা। হাসতে হাসতে দুলে পড়ে ভাইয়ের ওপর। নিজের ফোন বের করে একটা ছবি দেখিয়ে বলে, দেখো দেখো, এই ছবিটায় তোমার আর বাবার মুখমণ্ডল একদম এক লাগছে। ছবিটা তাদের বাগানের। তন্ময় আর মোস্তফা সাহেব পাশাপাশি চেয়ারে বসে, পেছনে পেছনে হরেক রকমের ফুলের সমাহার, নীল সাগরের আসমানের মাথার উপর, চারপাশে সবুজ গাছপালা, হাতে দুজনের চায়ের কাপ, দুজনের দৃষ্টি অদূরে। ছবিটি সাইড থেকে তুলেছে সাবিয়া। আদুরে চোখে তন্ময় ছবিটি দেখল, অন্যমনস্ক গলায় প্রশ্ন করল, বাবা কেমন আছে? ভালো না, মনমরা হয়ে থাকে, খুব কষ্ট পাচ্ছেন। আমি জানি তুমি আর মাও পাচ্ছ, আর আমাকে তোমরা সবাই মিলে কষ্ট দিচ্ছ। আমার এই সব ভালো লাগছে না ভাই, সব ঠিক করে দাও। এর মধ্যে কফি চলে আসে। কফি খেতে খেতে দুই ভাই বোনের মধ্যে অনেক কিছু নিয়ে কথাবার্তা হলো। আলাপ আলোচনার শেষ নেই। সাবিয়া সবকিছু নিয়ে একের পর এক টপিক তুলছে, কথার ফুলঝুরি নিয়ে বসেছে। সামনে পবিত্র ঈদ উল ফিতর, রমজান মাসের শুরু হবে কাল বাদ পরশু থেকেই। জাবেদা বেগমের মন খারাপ, ভীষণভাবে মন খারাপ। বাড়ি ছেড়ে এই প্রথম ঈদ তার আর তন্ময়ের। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। রাতভর তন্ময় মায়ের পাশেই থাকলো, বারবার করে বলল, আমি দিয়ে আসি, বাসায় ফিরে যাও, তুমি ছাড়া ঈদে মজা আসে না। জাবেদা বেগমের কান্নাকাটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। তিনি কড়াকড়ি গলায় বললেন, আমি গেলে তোর কি হবে? আমার ছেলেকে আমি একা ফেলে যাব? অসম্ভব। অসুস্থ হয়ে পড়বে মা। হব না। আচ্ছা শোন না বাবা, ভাবছিলাম ইফতারিতে আমি নিজের হাতে প্রত্যেকটা করি, ওরা আমার হাতে খাবারেই অভ্যস্ত, তাই ভাবছিলাম রমজানের ইফতারি এখান থেকে বানিয়ে পাঠালে কেমন হয়? ভালো হয়। লিস্ট করে দাও, বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, ভালো বলেছিস, এখনই করে রাখ। আর শোন, আমি চাচ্ছিলাম সাবিয়া, ওরা, দীপ্ত, আকাশ, ওরা সবাই একদিন না হয় এখানে ইফতারি করুক। এখন প্রথম রোজা আনার তো ঠিক হবে না ওদের। প্রথম রোজার ইফতারি এখানে করলে ওই বাড়িটা খালি খালি লাগবে, বরঞ্চ দ্বিতীয় রোজায় ওরা এখানে ইফতারি করবে। তোর চাচ্চুকে বলে রাখিস,
প্রথম রোজা বরং তোর বন্ধু বান্ধবদের দাওয়াত কর। ছেলে মেয়েগুলো এত আদুরে, ওরা বাসায় আসলে বাড়িঘর জ্বলজ্বল করে। তন্ময় মাথা দোলায়। বন্ধু বান্ধবদের আগে থেকেই জানিয়ে রাখে, তারাও রাজি। জবান দিয়েছে সন্ধ্যার আগেই হাজির হবে। পরদিন বিকেলের ঘটনা। তন্ময় অফিস ছেড়ে দ্রুত ফিরে বাজার করবে বলে বাড়ির কাছাকাছি আসতে দেখে ছোটখাটো একটা ট্রাক দাঁড়িয়ে। ট্রাক ভর্তি সরঞ্জাম। রান্নাবান্নার কি নেই সেখানে? চাল, ডাল, তেল, আটা থেকে ধরে সবকিছু। সেগুলো ওঠানো হচ্ছে পাঁচতলায়। জাবেদা বেগমকে দেখা গেল বেগম বনে দাঁড়িয়ে আছেন। তন্ময়কে দেখে তিনি ছুটে আসলেন। তন্ময় আর জিজ্ঞাসা করতে হলো না কি হয়েছে, সে নিজেই বুঝে নিয়েছে তার বাপ চাচাদের ছাড়া আর কার কাজ এগুলো। এর মধ্যে কল এলো আনোয়ার সাহেবের। তিনি প্রাণ খুলে হাসছেন। হ্যাঁ শোনো আব্বু, সবকিছু পাঠিয়ে দিয়েছি। সাহায্যের জন্য রূপালী আপাকেও পাঠাবো। ভাবি রান্নাবান্না ছাড়া কি রমজান মাস উপভোগ করতে পারবো? আর ভাই বা কিভাবে রোজা রাখবে ভাবির হাতের খাবার ছাড়া? এই সূত্রপাত ধরে রাতেই রূপালী আন্টি হাজির। কোমরে ওড়না বেঁধে তিনি সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েছেন। একদিক দিয়ে ভালোই হলো, একা একা জাবেদা বেগমের পক্ষে এত কাজ করা অসম্ভব ছিল। প্রথম রোজার দিন অফিস ছুটি। রাতে সেহরি খেয়ে নামাজ পড়ে শুয়েছিল তন্ময়। তাই বেলা করে এখনো শুয়ে। আধো ঘুমে সে সজাগ, আবার ঘুমের ঘোরে। এর মধ্যেই আবছা মেইলি চিকন গলার স্বর শোনা গেল। ওরও এসেছে। নুপুরের শব্দ তার কানে এসে ঠেকছে। কখন এলো? মাত্রই বুঝি। ভাবনার মধ্যে দরজা ঠেলে কারোর প্রবেশের শব্দ। শব্দহীন ভঙ্গিতে হাঁটছে। তন্ময়ের ঘুম পুরোপুরি কেটে গেছে, তবে উঠল না। ঠাই সেভাবে শুয়ে রইল যেন গভীর ঘুমে। চোখের পাপড়ি অবধি নড়ছে না। অনুভব করে ওরও বিছানার কোনায় এসে বসেছে। খুব ধীরে সুস্থে, যেমন ভীষণ ভয়ে আছে। মাথাটা ঘুমন্ত তন্ময়ের দিকে ঝোঁকালো। বিড়বিড় করে কী সব বলছে। এর মধ্যে তন্ময় একটা বাক্য শুনে নিল। ঘুমন্ত তন্ময় ভাই বেশ সুন্দর, নাকি সজাগ তন্ময় ভাই? এই বাক্যর মাথামুন্ড তন্ময় বুঝল না। তার বোঝার আগেই ওর হাত এলো তার গালে। নরম হাতের স্পর্শ তার দাড়ির ওপর পড়ল এবং পরপরই চলে গেল। ছুঁয়েই মেয়েটা হন্তদন্ত ভঙ্গিতে ছুটে পালিয়েছে। পালানোর পূর্বে দুয়ারে হোঁচটও খেয়েছে। অনেকক্ষণ পর তন্ময় চোখ মেলে তাকায়। গাল ছুঁয়ে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে। বুকটা ধড়ফড় করছে। অরু তাকে যেভাবে জ্বালায় সেভাবে ওরুকে জ্বালালে কেমন হয়? খুব সভ্যভদ্র একদল লম্বা-চওড়া পুরুষদের উপস্থিতি ঘটল ইফতারির আগ মুহূর্তেই। তাদের মধ্যে থাকা একমাত্র সোহিনী নামক নারীকে দেখল জেরির মতন, ছোটখাটো কুঁচকে, অথচ সোহিনী লম্বা 5 ফুট 6। হাত তাদের এক একজনের ফাঁকা, কিচ্ছু নেই। খালি হাতে এক একজন নিঃশব্দে প্রবেশ করছে। এ অবশ্য কারণ রয়েছে বড়সড়। সেবার একগাদা জিনিসপত্র নিয়ে এসেছিল। এবারও যদি তা করে, শান্তশিষ্ট তন্ময় যুদ্ধ ঘোষণা দেবে। সে যুদ্ধের জ্বলে পুড়ে ছারখার হওয়া ছাড়া কারোর কিছু করার থাকবে না। তন্ময় তাদের শান্তশিষ্ট বন্ধু হলেও ভীষণ ভয়ঙ্কর যখন সে সত্যিকার অর্থে রাগে। এত বছরের বন্ধুত্বে ফজিলত হয়েছে ছেলেটাকে আগাগোড়া জেনে নেওয়া। দুয়ারের সামনে থেকে সবাই ভদ্রতা বজায় রাখে। স্পষ্ট শব্দে সালাম ছুঁড়ে রান্নাঘরের কাছে ব্যস্ত থাকা জাবেদা বেগমের পানে। এর পরপরই আসল চেহারা বেরোয় ভদ্রসভ্য পুরুষগুলোর। বুড়ো বয়সী এরা জুতোজোড়া আগেভাগে খুলে চটজলদি বাড়িতে ঢোকার একরকম যুদ্ধ করছে। ঠিক অনেকটা ভার্সিটির অডিটোরিয়ামে সর্বপ্রথম উপস্থিত হওয়ার প্রতিযোগিতার মতন। সোহিনী মেয়ে মানুষ বিধায় রক্ষা পেল। আরাম-আয়েশে জুতোজোড়া খুলে প্রথমেই বাড়ির ভেতর প্রবেশ করে। অলস মুখে ফিরে চেয়ে দেখে এই দামড়া ছেলেদের অদারুণ দৃশ্যটি। রূপালীসহ শাহজাহান বাড়ির গার্ডেন কেয়ারটেকার করা ফজিলাতুন্নেসা এবং ড্রাইভার রফিক মিয়া উপস্থিত আছেন ফ্ল্যাটের লিভিং রুমে। তারা তিনজনেই ভীষণ ব্যস্ত খাবার ভর্তি বড় বড় বোল ট্রান্সফার করতে। জাবেদা বেগমের হাতের তৈরি ইফতারিসহ হরেক রকমের রান্নাবান্না একে একে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় রাখা গাড়িতে তোলা হচ্ছে। রানের লিভিং রুমের চারিদিকে মোমো করছে। টিকতে না পেরে মাহিনসহ বাকিগুলো হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে তন্ময়ের রুমে। সেখানেও রক্ষা নেই এই গ্রান থেকে। পেটের ভেতর থেকে ডাক শোনা গেল। মাহিন হাউমাউ করে উঠল। ক্ষুধা লেগেছে এই বিষয়টা মস্তিষ্কে আসতে না দেবার যুদ্ধ নিজের সঙ্গে চালাচ্ছে। হাত ঘড়িতে নজর দেওয়ার শেষ শতবার। রেহান বিছানায় শুয়ে আছে মুখে বালিশ গুজে। সুহাদ ভালো ছেলের মতন বসে।
মুখ জোড়া অসহায়ত্ব লেপ্টে। ইব্রাহিম ফোন টিপছে মনোযোগ সরাতে। তন্ময় সে সময় বেরোলো বাথরুম থেকে। অফিস থেকে সে এসেছে আধা ঘন্টা আগে। এসে টুকটাক কেনাকাটা করতে নিচে নেমেছিল। সেগুলো মায়ের হাতে ধরিয়ে গোসল করে বেরিয়েছে সবেমাত্র। বন্ধুদের দিকে তাকিয়ে দৃষ্টি ফেলে ঘড়ির কাঁটায় ৫টা ৩০ মাত্র। আজ ইফতারির সময় ৬টা ১২-তে। আধ ঘন্টার মতন সময় আছে। মাথা মুছে তন্ময় রুম থেকে বেরোয়। খাবার দাবার নেওয়া কমপ্লিট। ইতিমধ্যে জাবেদা বেগম ডাইনিং সাজাচ্ছেন। তন্ময়কে দেখতে পেয়ে তিনি শোধালেন, শোন না বাবা, ৩ রকমের শরবত করেছি, লেমন মিন্ট আর অরেঞ্জ। আর কিছু করা লাগবে? ওদের কার কোন ফ্লেভারের শরবত পছন্দ জিজ্ঞাসা করতেই তো ভুলে গিয়েছিলাম। তন্ময় জবাব দিল না। রুম থেকে বেরিয়ে আসা মাহিন দাঁত দেখিয়ে বলল, আন্টি আপনার হাতে সাধারণ পানীয় অমৃত, তাই এইসব ভাবনা চিন্তা বাদ। যা দিবেন তাই পেটে ঢুকে যাবে। আর এমনিতেও আমাদের লজ্জা শরম কম, সবই খাই। জাবেদা বেগম হাসলেন, বিড়বিড় করে বললেন, পাগল ছেলে। আজান দিতে তখনও ১০ মিনিট বাকি। ইতিমধ্যে চেয়ার জুড়ে সবাই বসে আজানের অপেক্ষায়। টেবিলে সব রকম ফল ফলাদি সাজানো, ঠান্ডা ঠান্ডা ৩ রকমের শরবত। ইফতারি মাখাতে শুরু করেছে তন্ময়। দেখা গেল খাবার খাওয়ার পূর্বে পানি খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে এক একজন। পর্যাপ্ত খেয়ে একটু রেস্ট নিয়ে তন্ময় বন্ধু-বান্ধব নিয়ে বেরিয়ে পড়ল। মসজিদে নামাজ পড়ে ওরা হাইওয়েতে গাড়ি নিয়ে বেরিয়েছে। গাড়িটা থেমেছে হাইওয়ের শেষ চায়ের স্টলের সামনে। সবগুলো একসঙ্গে বেরিয়েছে। চায়ের সঙ্গে সিগারেট। তন্ময় চাটা শেষ করে একটা সিগারেট ধরিয়েছে। জ্বলন্ত সিগারেটের কয়েকটা টান দিয়ে সেলফোন বেজে ওঠে। অরুর মুখশ্রী স্ক্রিনে কল দিচ্ছে। এই অবুঝ মেয়েটা অকারণে কল দেওয়ার সাহস করে না। তন্ময় হুটহাট ধমক দেয় বিধায় হয়তো কোনো কারণে দিয়েছে বোধহয়। তন্ময় রিসিভ করছে না। চোখের সামনেই উচ্চ গলায় মাহিন আর রিহান 18+ ভাষায় তর্কাতর্কি করছে। মাহিনের তর্কের মাঝে তন্ময়ের রিংটোন শুনেছে। সঙ্গে সঙ্গে হ্যাংলামি শুরু করে। ওরু নাকি? কল ধর। ধর না। বন্ধু-বান্ধবদের ওপর একটুও বিশ্বাস নেই তোর? এমন অল্প বিশ্বাসে আমরা ভবিষ্যৎ পাড়ি দেব কিভাবে, হ্যাঁ? জানিস কতদূর যাওয়ার আছে আমাদের? ধর কলটা। একদম চুপ থাকবো, বিশ্বাস রাখ। তন্ময় ফোন বের করলো পকেট থেকে। মাহিনের চোখজোড়া জ্বলজ্বল করে উঠল। পূর্ব মুহূর্তে ওর চোখের সামনে তন্ময়ের ফোনখানা সাইলেন্ট করে পুনরায় পকেটে ঢুকিয়ে ফেলল। মাহিনের উজ্জ্বল চোখের চাহনি নিভে গেল। নাক কুঁচকে বিড়বিড় করল, বিশ্বাস ছাড়া বন্ধু-বান্ধবের দাম আছে? আজকাল সত্যিকারের বন্ধুত্বের বড়ই অভাব। বাড়ির নিচে এসে তন্ময় কল ব্যাক করলো। ওরও যেন ফোন নিয়েই বসে। এক রিং হতেই কল রিসিভ করেছে। হ্যালো? তন্ময় কাঁধে চেপে ফোন কানে গুঁজে দুহাতে সিগারেট জ্বালায়। বাড়ি ফিরে আর খাওয়া সম্ভব না। সে সচরাচর পরিবারের সামনে সিগারেট খায় না, তাও দিনে ২-১টা। সিগারেটের প্রথম টান মেরে অস্পষ্ট সুরে শোধায়, হুম। অরুর গলার স্বর ছোট, অনেকটা ফিসফিসিয়ে বলা, যেন লুকিয়ে চুরিয়ে কথা বলছে। আজ আসতে পারিনি পড়তে। আনোয়ার সাহেব সন্ধ্যার আগে কল করে বলেছেন বিষয়টা। তখন অরুর চাপা কণ্ঠ সেও শুনেছে। বারবার বলছিল, না আমি যাব পড়তে। কেন না করছো? পরপর মোস্তফা সাহেবের গম্ভীর কণ্ঠে চুপ করেছিল মেয়েটা। সে সব মনে করে তন্ময় নিঃশব্দে হাসে। মুখে বলে, আচ্ছা, আমি কিন্তু আসতে চেয়েছিলাম। কেন আসেননি তাহলে? চাচ্চু বলল, আজ থাক, তারপর কিছু আর বলা যায়? আমিও তো বড়দের খুব সম্মান করি, তাদের মুখের উপর একটা কথাও বলি না। তন্ময় ঠোঁটে হাসি দীর্ঘ হয়, চোখে একরাশ স্নেহ। হ্যাঁ, জানেন আজ কি হয়েছে তন্ময় ভাই? কি? রোহান স্যারের ইংলিশ ক্লাসের টেস্ট এক্সামে আমার হাই স্কোর। স্যার আমাকে একটা পেন দিয়েছেন, আর বিউটিফুল পেন। সাথে এও বলেছেন আমি খুব লক্ষ্মী মেয়ে, সব পারি কিনা। আমাকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে। তন্ময় সিগারেট মুখে কেশে উঠল। কালো ধোঁয়া উড়িয়ে আহ্লাদী ভঙ্গিতে মাথা দোলায়। দুষ্টুমি মাথায় চাপতেই সে গম্ভীর স্বরে বলে, ভুল বলেনি, ঠিকই বলেছে। আমাদের বাড়ির মেয়ে তো আমরা যাত্রার হাতে তুলে দেব না, ভাগ্যবান কারোর হাতেই তুলে দেব। ওরা কিছুক্ষণ হাঁসফাঁস করে কল কেটে দিল। তন্ময় এবার শব্দ করে হেসে উঠল। মেসেজের রিংটং বাজতেই স্ক্রিনে তাকায়। অরুর মেসেজ, আমি যাকে তাকে বিয়ে করব না, মোটেও না। আমি কাউকে বিয়ে করব না। তন্ময় ধীরে সুস্থে সিগারেটে টান দেয়। অন্যমনস্ক ভঙ্গিতে সামনেই রং-বেরঙের গাছটার পানে তাকিয়ে রয়। অবুঝ প্রেয়সী। দিন-রাত বুকের ভেতরটা ক্ষতবিক্ষত করে।
আলগোছে মলম লাগায়, অথচ দিন শেষে কিছুই বোঝে না। পরদিন সন্ধ্যার খুব আগে বাচ্চারা সব হাজির। অরু, দীপ্ত, আকাশ আর রুবি। ঢুকতেই শান্তশিষ্ট ফ্ল্যাটটা উজ্জ্বল হয়ে উঠল। চেঁচামেচি করে মাথায় তুলেছে সব। তাদের পাশের বাড়ির অয়নকে বাচ্চাদের পেছনে দাঁড়ানো দেখা গেল। ছেলেটাকে জাবেদা বেগম দাওয়াত করে নিয়ে এসেছেন। আজ সকালে বাজারে হাঁটাহাঁটি করার সময় দেখা হয় দুজনের। ভদ্রসভ্য ছেলেটা বাজারের ব্যাগ বয়ে নিয়ে এসেছে অনেকটা রাস্তা, তাই সে দাওয়াত করে এসেছে আজ আসবার। জাবেদা বেগম ব্যস্ত নয়নে দুয়ারের পানে তাকিয়ে, সাবিয়া কি আসেনি? মেয়েটাকে দেখার জন্য নয়নজোড়া প্রত্যাশায়। তিনি ভাবলেন হয়তো আসেনি। সেই মুহূর্তে সাবিয়াকে গোমরা মুখে ঢুকতে দেখা গেল। জাবেদা বেগম চেষ্টা করলেন চোখের জল লুকানোর, অথচ মেয়েটার চোখের সঙ্গে চোখ মিলতে কেঁদে ফেললেন। শান্ত নেই সাবিয়া, মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে ওঠে। তাদের কান্নাকাটি দেখার ফুসরত আসলে অরু আর দীপ্তর নেই। দুজনেই ঘ্রাণ শুঁকতে শুঁকতে রান্নাঘরে ঢুকেছে। মায়ের কথা মতো তন্ময় ফোন করে চাচুকে জানালো আজ সবাই এখানেই থাকবে। আনোয়ার সাহেব সম্মতি দিলেন। অবশ্যই সে তার বাবার গম্ভীর স্বরে বলা, সব বাচ্চাগুলো ওখানে থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে না। শুনেছে মানুষটা তাদের কতটা মিস করছে তা তার হাবভাবেই স্পষ্ট। কথাবার্তা শেষ করে লিভিং রুমের সোফায় বসে অয়ন আর আকাশ পাশেই। তিনজনেই তারা ক্রিকেট দেখছে। দীপ্ত বসেছে তন্ময়ের কোলে, হাতে তার তন্ময়ের ফোন। সাবওয়ের সার্ফ খেলছে সে। তার ঝাঁকড়া চুলগুলো তন্ময়ের থুতনিতে ঠেকছে। মুখ বন্ধ নেই। বাড়িতে ঘটে যাওয়া সবকিছুই বলছে। এক পর্যায়ে বলা শুরু করলো অরুকে নিয়ে। আপু তো সেই সকাল থেকে পাগলের মতন সারা বাড়ি ঘুরছিল। ঢাকঢোল পিটিয়ে তাড়া দিয়েছে আমাদের। তার জন্যই বিকেল বিকেল চলে এসেছি। আসার কথা ছিল তো সন্ধ্যায়। পুরো আপু আমার মাথায় ছুটিটাও করতে দিল না। জুতো পরতে নিয়েছিলাম, বলে সেগুলো পরলে লেট হয়ে যাবে, স্যান্ডেল পর। বইগুলো আনতে দেয়নি, হোমওয়ার্কও করা হয়নি। ভাগ্যিস কাল অফ ডে। টিভিতে চোখ রাখলেও কান দীপ্তর প্যাচাল শুনতে ব্যস্ত। তন্ময় মন দিয়ে সবটা শুনল এবং অনেকটা জিনিস খেয়াল করলো। অয়নের দৃষ্টি বারবার ও সাবিয়ার দিকে তাকাচ্ছে কেন? বিষয়টা সে ঠিকভাবে বুঝতে পারল ইফতারির সময়। ছেলেটা অগোচরে লুকিয়ে সাবিয়ার মুখের দিকে তাকায়, আবার চোখ ফেরায়। পবিত্র দৃষ্টি। ছেলে মানুষের পছন্দের সীমানা আকাশ ছোঁয়। তাদের মন কখন কে ঢুকে পড়ে বোঝা মুশকিল। অয়নকে সে ছোট থেকে চেনে, ভীষণ ভদ্র ছেলে, কোনো খারাপ রেকর্ড নেই। তাই আর সে তেমন মাথা ঘামালো না। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, তাই একসঙ্গে অনেকটা সময় কাটাবে, এটাই সামিয়ার উক্তি। আড্ডা দেবে, মজা করবে। সেই সূত্র ধরে ৮টার পর একজোট হয়েছে সকলে। লিভিং রুমে কার্পেট গোল করে বসেছে। তাদের মধ্যে একটি পানির ভর্তি ওয়াটার বোতল। এ বোতলটা ঘোরানো হবে। যার দিকে বোতল ইশারা করবে তাকে দুটো অপশন দেওয়া হবে, ট্রুথ নাকি ডেয়ার। ট্রুথ নিলে যা প্রশ্ন করা হবে তার সত্য জবাব দিতে হবে, আর ডেয়ার নিলে সাহসের পরিচয় দিতে হবে। অর্থাৎ যা বলা হবে তাই করতে হবে।